আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজকে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানজিরুল হুসাইন রাব্বি, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। ইতিমধ্যে তোমাদের সাথে আমি কিন্তু একটি ক্লাস নিয়ে ফেলেছি। Right, I have already taken a class on finance and banking, that means orientation class. তবে আজকে আমি ফর্মালি ক্লাস শুরু করতে যাচ্ছি, মানে হলো আজকে থেকে আমার ফর্মাল ক্লাস শুরু হবে, অর্থাৎ আমরা চ্যাপ্টার ওয়াইজ আজকে ক্লাস শুরু করব। তোমরা ইতিমধ্যে সিলেবাস পেয়ে গেছো। আমাদের টার্ম 1 পরীক্ষায় কোন কোন চ্যাপ্টার থাকবে you have already known. The task is now, আমাদের কাজ এখন পড়াশোনা শুরু করা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র 292 কোডের প্রথম চ্যাপ্টার অর্থায়নের সূচনা শুরু করব। তোমরা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছ, এই পাশে দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ ইন্ট্রোডাকশন টু ফিনান্স। এবং এই ক্লাসটা শুধুমাত্র যে এইচএসসি লেভেল অর্থাৎ তোমাদের জন্য তা না, তোমাদের কোনো বন্ধুবান্ধব বা ছোট ভাই বোন যারা এসএসসিতে পড়ে, আমাদের এই ফেসবুক লাইভ ক্লাসটা তুমি তাদের সাথেও শেয়ার করতে পারো। এখন তোমাদের কাজ হলো, আমি একটু দেখব যে কারা কারা আমার সাথে জয়েন করেছো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেক বন্ধুরা অনেক বন্ধুরা আমাদের সাথে জয়েন করে ফেলেছো। তোমরা যারা আমার সাথে ক্লাসে আজকে জয়েন করেছো, কে কে জয়েন করেছো তোমাদের ক্লাস রোলটি লিখে দাও। এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, তাও কমেন্ট সেকশনের নিচে লিখে দাও রোল নাম্বারের পাশাপাশি। After the ending of this class, I will try to explain your questions in a better way, right? এবং যারা যারা আজকে আমার এই ক্লাসে জয়েন করেছো, ক্লাসটা শেয়ার করে দাও। আমিও ক্লাসটা আমার ওয়ালে শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা, আমি আমার ক্লাসটা বিভিন্ন পেজে শেয়ার করে দিচ্ছি, আমার পেজে শেয়ার করে দিচ্ছি। তোমরাও তোমাদের নিজস্ব ওয়ালে শেয়ার করে দাও, তোমাদের কোনো পেজ বা গ্রুপে থাকলে সেখানে শেয়ার করে দাও, যাতে আজকে হুসাইন স্যারের ক্লাসটা কেউ যাতে মিস না করে। আর যদি কেউ মিস করে ফেলো, নো প্রবলেম, আমাদের এই পেজে ক্লাসটা থেকে যাবে। ক্লাসটা শেষ করে তোমরা আবার ক্লাসটা দেখতে পারবে। আর যারা যারা এখানেও মিস করবে, নো প্রবলেম, আমার ইউটিউব চ্যানেলেও চলে যাও, ওখানেও ইনশাল্লাহ ক্লাসের 3 বা 4 ঘন্টা পর আমি ক্লাসটা ইউটিউবে আমার চ্যানেলে আপলোড করে দেব। ইনশাল্লাহ ওখান থেকেও তোমরা ক্লাসটি শিখে নিতে, দেখে নিতে পারবে। তাহলে শেয়ারিং কাজ ডান, রোল নাম্বার লেখা ডান। এখন আমরা ক্লাসে ঢুকে পড়ব। শিক্ষার্থী বন্ধুরা, হোয়াট ইজ দ্য কনসেপশন অফ ফিনান্স? ফিনান্সের ধারণাটা কি? ফিনান্স যাকে অর্থায়ন বাংলায় বলা হয়, এই ফিনান্স মানে কি? ফিনান্স কি খায় না মাথায় দেয়? এই বিষয়গুলো আমাদের কিন্তু আজকের এই ক্লাস থেকে ক্লিয়ারলি বুঝে নিতে হবে। তবে যারা এসএসসিতে কমার্স ছিল, বিজনেস স্টাডিজ যে সমস্ত বন্ধুরা ছিল, ওরা কিন্তু এই ফিনান্স কি এই সম্পর্কে কিছু ধারণা অলরেডি নিয়ে এসেছে। তবে যারা সায়েন্স থেকে এসএসসিতে কমার্স নিয়ে এসো, বিজনেস স্টাডিজ, বা আর্টস থেকে যারা কমার্স বিজনেস স্টাডিজে এসেছো, তাদেরও ভয় করার কোনো কারণ নাই। হুসাইন স্যার এখানে আছে তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। তো I expect you will be with me till the ending of this class. ওকে, এখন আমি অর্থায়নের ধারণাটা একটা অ্যানিমেশন দিয়ে বুঝিয়ে দেব। ধরো তোমাদের 3 জন বন্ধু, সলিমুদ্দি, কলিমুদ্দি, রহিমুদ্দি। তোমাদের ক্লাসের 3 জন বন্ধু সলিমুদ্দি, কলিমুদ্দি, রহিমুদ্দি। এই 3 জন বন্ধু কি করলো? এই 3 জন বন্ধু এরা
কেবি কলেজ থেকে সাফল্যের সাথে এইচএসসিতে কমার্স নিয়ে ভালো গ্রেড পেল, এরপর ভালো একটা পাবলিক ভার্সিটিতে পড়াশোনা করে এরা গ্রাজুয়েশন কমপ্লিট করলো। কারা করলো? সলিমুদ্দি, কলিমুদ্দি, রহিমুদ্দি। আমাদের তিনজন বন্ধু সলিমুদ্দি, কলিমুদ্দি, রহিমুদ্দি। এখন তারা বিজনেস করবে, রাইট? তারা কি করবে? বিজনেস করবে। তারা দেখলো যে আমাদের দেশে পোশাকটা খুব ভালো চলে। তারা বিভিন্ন অনলাইনেও দেখেছে যে পোশাকটা খুব ভালো চলে। তো তারা আড়ং-এর মতো পোশাক বিজনেস তৈরি করবে। আমরা আড়ং-এর নাম শুনেছি না? বাংলাদেশের বড় একটা কস্টিউম জগতের একটা বড় আউটলেট বা একটা বিজনেস অর্গানাইজেশনের নাম হলো আড়ং। এরা কিন্তু বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে থাকে, পাঞ্জাবি, থ্রি পিস, কাতোয়া, শার্ট প্যান্ট, আরও বিভিন্ন ধরনের কস্টিউমস বোথ ফিমেল এবং মেইলের জন্য তৈরি করে। তো আমাদের এই তিন বন্ধু সলিমুদ্দি, কলিমুদ্দি, রহিমুদ্দি এরাও একটা পোশাক তৈরির আউটলেট তৈরি করতে চাচ্ছে এবং প্রাথমিকভাবে তারা দুইটা আউটলেট বা দুইটা শোরুম খুলে তাদের এই তৈরি পোশাকগুলো বিক্রি করবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, চরপাড়ায় একটা শাখা দিবে, আরেকটি শাখা তারা দিবে শেষমোড়, ইউনিভার্সিটির শেষমোড়ে একটি শাখা তারা খুলবে এবং চরপাড়ায় তারা একটা শাখা খুলবে। এই দুইটা শাখার মাধ্যমে তারা তাদের তৈরিকৃত প্রস্তুতকৃত পোশাকগুলো বিক্রি করবে। নো প্রবলেম, ভালো আইডিয়া। তবে সবচেয়ে বড় সমস্যা কি বলতো? মানি। উইদাউট মানি অল ড্রিমস আর ফানি। মানি ছাড়া সকল স্বপ্ন ফানি। উইদাউট মানি এনি ওয়ার্কস ক্যান বি ফানি। মানি ছাড়া সকল কাজ ফানি। ব্যবসায়ের ভাষায় অর্থ ছাড়া সকল কিছু ফানি। উইদাউট মানি অল থিংস আর ফানি। এখন তারা তো স্বপ্ন দেখেছে আড়ং-এর মতো তারা চরপাড়া এবং শেষমোড় শাখার মাধ্যমে বিজনেস করবে, তৈরিকৃত পোশাক বিক্রি করবে, অনেক টাকা পয়সা ইনকাম করবে। তবে তার জন্য তো তাকে ব্যবসায় আগে বিনিয়োগ করতে হবে, রাইট? তাদের ব্যবসায়ে, এই পোশাক তৈরির ব্যবসায় তাদেরকে ইনভেস্ট করতে হবে। আর বিনিয়োগের জন্য তাদের টাকা পয়সা দরকার, মানি দরকার, মানি। এখন তারা তো টেনশনে পড়ে গেছে। সলিমুদ্দি, কলিমুদ্দির চেহারাটা একবার দেখো তো তোমরা, কি অবস্থা তাদের চেহারাটা দাঁড়াইছে। সলিমুদ্দি, কলিমুদ্দির চেহারাটা দেখো তো, খুব খারাপ একটা বিষণ্ণ চেহারা দেখা যাচ্ছে না এখানে, রাইট? কারণ টাকা পয়সার জন্য তাদের খুব বড় প্যারা। এছাড়া কিন্তু শুধুমাত্র যে চরপাড়া এবং শেষমোড়ে শাখা খুলে বিজনেস করবে, তৈরি পোশাক বিক্রি করবে, তার জন্য যে টাকা দরকার না। স্ক্রিনে দেখো, তাদের আরো বিভিন্ন কারণে মানিটা ইনভেস্ট করতে হবে। তাদের একটা অফিস রুম দরকার। দেখো এখানে একটা অফিস রুম তাদের দরকার। এই যে তারা পোশাক তৈরি করবে, এর জন্য তাদের মেশিন কিনতে হবে, বিভিন্ন সিউং মেশিন কিনতে হবে। সিঙ্গার কোম্পানি, বাটারফ্লাই কোম্পানির ভালো ভালো তাদের মেশিন কিনতে হবে। শুধু তাই না, এই যে পোশাক তৈরির জন্য বিভিন্ন কাঁচামাল যেমন সুই, সুতা, বোতাম, কাপড়, শ্রমিকদের মজুরি, আর লটস অফ নাম্বার অফ রিজনস দে হ্যাভ টু ইনভেস্ট মানি। তাদেরকে টাকা পয়সা বিনিয়োগ করতে হবে। প্রাথমিকভাবে তারা তাদের বন্ধুদের কাছে গেল যে বন্ধু কিছু টাকা পয়সা দে, কেবি কলেজে তো একসাথে তোরে কত ফুচকা খাওয়াইছি, তুই আমার ফুচকা জানে জিগার বন্ধু, কিছু টাকা পয়সা দে। বন্ধু বললো, আরে তুই কিছুদিন আগে চাইলেই হয়তো, আমার টাকা তো অন্য জায়গায় বিনিয়োগ করে ফেলছি। বন্ধুরা তেমন টাকা পয়সা দিতে পারে নাই। বাবা মাকে কনভিন্স করার চেষ্টা করলো, বাবা মাও তাকে টাকা দেওয়ার জন্য রাজি না। না, তোমাকে টাকা দেবো না, তুমি এর আগে টাকা নিছো, ভার্সিটিতে থাকতে বন্ধু বান্ধবের সাথে উড়াইছো। অর্থাৎ সলিমুদ্দি, কলিমুদ্দি, রহিমুদ্দি যে সততার সহিত এবং অ্যাকচুয়ালি রিয়েলি যে তার একটা পোশাক তৈরি বিজনেস দেবে, টাকা ইনভেস্ট করবে, এই টাকার জন্য যে বাবা মায়ের কাছে আসছে, বাবা মাও তেমন টাকা পয়সা দিতে পারে নাই। তাহলে কি তারা বিজনেস করবে না? তারা কি পোশাক বিক্রি করবে না? চরপাড়া শাখা খুলবে না? শেষমোড়ে শাখা খুলবে না? না না না, তারা খুলবে। এখন টাকার জন্য তারা কোথায় গেল? টাকার জন্য তারা পূবালী ব্যাংকে ঋণের জন্য আবেদন করলো। পূবালী ব্যাংক তাদেরকে ঋণ দিল। এরপর তারা যে ব্যবসায়ের শেয়ার হোল্ডার ছিল তিনজন, কে? সলিমুদ্দি, রহিমুদ্দি, কলিমুদ্দি। তারা চিন্তা করলো যে আমরা তো ক্যাপিটালটা সংগ্রহ করতে পারলাম না, আমাদের বিজনেসে তো ইনভেস্ট করতে হবে,
আমাদের তো ক্যাপিটাল দরকার, এই ক্যাপিটাল তো আমরা নিজেরা সংগ্রহ করতে পারছি না, চলো তাহলে আমরা আমাদের এই প্রতিষ্ঠান এই বিজনেসের নামে শেয়ার বিক্রি করি। অনেকে হাত তুললো, অনেক বন্ধুবান্ধব এখন শেয়ার তোলার জন্য রাজি হলো, তারা প্রতিষ্ঠানের নামে শেয়ার বিক্রি করলো এবং শেয়ার হোল্ডারদের কাছ থেকে ক্যাপিটাল মূলধন সংগ্রহ করলো। এছাড়া তারা ঋণপত্র বিক্রি করলো, তারা আর্থিক বাজার মানে শেয়ার বাজারে গিয়ে শেয়ার যেভাবে ছেড়েছে একইভাবে তারা বিভিন্ন বন্ড ছেড়েছে, ঋণপত্র ছেড়েছে, যাদের কাছ থেকেও তারা মূলধন সংগ্রহ করলো, অনেকেই তাদেরকে মূলধন দিয়ে দিল। তাহলে ব্যবসায়ের এই তিনটা উৎসের মাধ্যমে তাদের মোটামুটি যে ক্যাপিটালটা দরকার, যে কয়েক লাখ টাকা তাদের ক্যাপিটাল দরকার, দেখো দে হ্যাভ ম্যানেজ টু গেট দিস ইনভেস্টমেন্ট, অর্থাৎ দে হ্যাভ রেইজ দেয়ার নিডেড ফিনান্স, অর্থাৎ তাদের যে টাকা পয়সাটা দরকার এই ফিনান্সের জন্য, যেই টাকাটা দরকার, মানিটা দরকার, দে হ্যাভ অ্যাবল টু ম্যানেজ দিস, এটা তারা সংগ্রহ করতে পারলো। এখন তো তারা খুব খুশি, টাকা পয়সা এসে গেছে, খুব খুশি, খুব খুশি। দেখো খুশিতে তারা অট্টহারা, সুন্দরভাবে এখন তারা বিজনেস শুরু করলো। হ্যাঁ, তারা বিজনেসটা শুরু করলো। রহিমউদ্দি, সলিমউদ্দি, কলিমউদ্দি খুব ডেডিকেশনের সহিত খুব ভালোভাবে তারা বিজনেসটা করতে থাকলো। অফিস বিল্ডিং দিল, অফিসে ভালো মতো কাজ হলো, ফ্যাক্টরি দিল, ফ্যাক্টরিতে নিয়মিত পোশাক প্রডিউস হলো, সেই পোশাকটা তারা শোরুমের মাধ্যমে, দুটো শোরুমের মাধ্যমে তারা বিজনেসটা রান করতে থাকলো, পোশাক তৈরি করতে থাকলো। এভাবে তাদের কি হলো, বিজনেস একটা হিউজ রকম একটা প্রফিট হলো। রাইট, তারা কি করলো, সকল ব্যয় থেকে তাদের আয় বাদ দিয়ে একটা হিউজ প্রফিট তারা সংগ্রহ করলো। আচ্ছা, গাছে ফল ধরেছে, তাই না? আমরা যে গাছ রোপণ করেছিলাম, সলিমউদ্দি, করিমউদ্দি, রহিমউদ্দি যে গাছটা রোপণ করেছিল, রাইট, সেই গাছে ফল ধরেছে। আচ্ছা, পেঁপে গাছের যে পেঁপে ধরলো, সব পেঁপেকে আমরা খাইয়ে শেষ করে ফেলি? না না না, আমরা সকল পেঁপে খেয়ে শেষ করি না। একটা পেঁপে আমরা বীজ তৈরি করার জন্য রাখি। লাউ গাছের সকল লাউ আমরা খেয়ে শেষ করি না, না না না, আমরা শেষ করি না। আমরা কি করি, একটা লাউ বীজের জন্য রেখে দিই। ঠিক একইভাবে এই যে তারা প্রফিটটা করলো, সলিমউদ্দি, কলিমউদ্দি, রহিমউদ্দি, তারা প্রফিটটা নিজেদের ভিতরে বন্টন করে নিল না। এই প্রফিটের একটা কাজ আছে। তারা কি করলো, তাদের যে শেয়ার হোল্ডার ছিল, যাদের কাছ থেকে তারা শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ করছে, দেখো এই পাশে তারা কি করলো, শেয়ার হোল্ডারদের কি করলো, লভ্যাংশ দিল। রাইট, শেয়ার হোল্ডারদের মাঝে প্রফিটের একটা অংশ তারা লভ্যাংশ হিসাবে ঘোষণা করলো। এরপর ব্যাংক থেকে যে তারা ঋণ সংগ্রহ করেছিল, মনে আছে পূবালী ব্যাংক থেকে তারা ঋণ সংগ্রহ করেছিল না? রাইট, সেই পূবালী ব্যাংকে তারা ঋণের সুদ পরিশোধ করলো। ঋণের সুদ যদি পরিশোধ না করে তাহলে তো তাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। এরপর তারা কি করলো, সরকারকে ট্যাক্স দিল। আমরা জানি যে ব্যবসায়ের যে লাভ হয়, প্রফিট হয়, মানে একটা পোর্শন তোমাকে সরকারকে ট্যাক্স হিসাবে দিতে হবে, ট্যাক্স দিল। আর কি করলো, একটা প্রফিটের অংশ তারা কাউকে দিল না, তারা একেবারে লক করে রাখলো। কি করে রাখলো, লক করে রাখলো। কেন? ফর ফার্দার ইনভেস্টমেন্ট, ফর ফিউচার ইনভেস্টমেন্ট, ভবিষ্যতের কথা ভেবে প্রফিটের একটা অংশ তারা কি করলো, লক করে রাখলো। এইভাবে তারা সুন্দরভাবে সলিমউদ্দি, কলিমউদ্দি, রহিমউদ্দি বিজনেসটা ভালোভাবে করতে থাকলো, অফিস ভালোভাবে চালাতে রাখলো। শুধু ময়মনসিংহে না, সারা বাংলাদেশে বড় একটা পোশাক তৈরির প্রতিষ্ঠান হিসেবে সরকার থেকে স্বীকৃতি পারলো এবং তারা বিজনেস ম্যাগনেট হবে। ইয়েস, আমরা সাকসেসফুল হয়েছি। অর্থাৎ সলিমউদ্দি, কলিমউদ্দি, রহিমউদ্দির ভাষা, আমরা এই পোশাক তৈরির ব্যবসার মাধ্যমে সাকসেসফুল হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা একটা অ্যানিমেশন মাত্র দেখলাম, এই অ্যানিমেশনে তারা যে সকল কাজ করলো, একেবারে শুরু থেকে তারা যে সকল কাজ করলো, সলিমউদ্দি, রহিমউদ্দি, কলিমউদ্দি যে সকল কাজ করলো, সকল কাজকে যদি আমরা অ্যাকুমুলেট করি, সকল কাজকে যদি আমরা একত্র করি, তাহলে যেটা দাঁড়াবে সেটাই হলো ফিনান্স বা অর্থায়ন। রাইট, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তারা কি কি কাজ করলো আমরা যদি একটু দেখি, অ্যানিমেশনটা দিয়ে যদি আমরা একটু চিন্তা করি তারা কি কি কাজ করলো, তোমরা কি একটু কমেন্টসে লিখতে পারবা? এই যে বিজনেসটা শেষ পর্যন্ত তাদেরকে সাকসেস গেইন করার আগ পর্যন্ত, শুরুর দিন থেকে তারা যত সকল কাজ করলো, তোমরা একটু কমেন্টসে জানিয়ে দাও তো। আমি একটু দেখি কে কে কমেন্টসে জানিয়ে দিচ্ছে।
এখনো শুরু করো নাই, একটু জানিয়ে দাও এই যে তারা যে কাজগুলো করলো, সকল কাজ সলিমুদ্দি কলিমুদ্দি রহিমুদ্দি যে সকল কাজ করলো, সকল কাজ তোমরা একটু লেখো তো কি কি তারা কাজ করলো। তাড়াতাড়ি একটু লেখো, তোমরা তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো, আমি দেখতেছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, কমেন্টস আসা শুরু করেছে। কি কি কাজ করেছে তারা? কমেন্টস এসেছে, অনেকেই কমেন্টস করেছো, অনেকেই কমেন্টস করেছো, রাইট। তারা যে সকল কাজ করেছে তোমরা কিন্তু ইতিমধ্যে কমেন্টসে লিখে ফেলেছো, আমি দেখেছি কমেন্টসে অনেকেই লিখেছো, এখনো লিখতেছো। এখনো লিখতেছো, অনেকেরটা ঠিক আছে, অনেকে অনেক ধরনের কথা লিখতেছো, অনেকেই লিখেছো, ঠিক আছে। এই যে তারা কাজ করলো, তারা কি করলো? তারা প্রথমে অর্থ সংগ্রহ করলো, এরপর অর্থটা বিনিয়োগ করলো, এরপর তারা এই যে শ্রমিকদের বেতন দিল, বিভিন্ন মজুদ পণ্য কিনে রাখলো, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা করলো, এরপর প্রফিটটা তারা ভালোভাবে ম্যানেজ করলো, অর্থাৎ প্রফিটটা তারা নিজেদের ভিতরে বন্টন না করে মুনাফাটা কি করলো, সুন্দরভাবে তহবিলটা সুন্দরভাবে বন্টন করলো। একটা অংশ সরকারকে দিল, একটা অংশ ডিভিডেন্ড দিল, একটা অংশ লক করে রাখলো, আর একটা অংশ তারা কি করলো, ঋণপত্রের সুদ প্রদান করলো। এই যে কাজগুলো তারা করলো, এই সকল কাজকে আমরা একসাথে বলতে পারি ফিনান্স। তাহলে অর্থায়ন বলতে আমরা কি বুঝি? সংক্ষেপে যদি বলি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অর্থায়ন হলো অর্থ বা তহবিল সংগ্রহ, বিনিয়োগ ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া। আমরা যদি বলি ফিনান্স ইজ দ্য কালেকশন অফ মানি, ইনভেস্টমেন্ট অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট প্রসেস। ফিনান্স ইজ দ্য কালেকশন অফ মানি, ইটস ইনভেস্টমেন্ট and its managing process or controlling process. Finance is the collection of money, money investment and controlling process. অর্থায়ন হলো অর্থ বা তহবিল সংগ্রহ, বিনিয়োগ বা নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে কি বলতে পারি আমরা? অর্থায়ন বলতে পারি, রাইট। এখন আমরা যদি ইংলিশ সংজ্ঞাটা দেখি, এলজি গিটম্যান স্যারের, ফিনান্স ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি। তারা যে সলিমুদ্দি কলিমুদ্দি রহিমুদ্দির যে ঘটনাটা আমরা দেখলাম, তারা কিন্তু একটা বিজ্ঞানসম্মত এবং আর্টিস্টিক ওয়েতে তারা অর্থ সংগ্রহ করছে, অর্থ বিনিয়োগ করছে, প্রফিট রেজ করছে এবং প্রফিটটা সুন্দরভাবে তারা ম্যানেজ করছে। এই সকল যে মানি ম্যানেজিংয়ের যে প্রসেস, এটাকে আমরা বলতে পারি অর্থায়ন। তাহলে অর্থ সংগ্রহ, অর্থ বিনিয়োগ এবং অর্থর তহবিল নিয়ন্ত্রণ সংক্রান্ত সকল কাজকে আমরা বলবো কি? অর্থায়ন বা ফিনান্স। এখন আমরা দেখব অর্থায়নের ইভ্যালুয়েশন বা ক্রমবিকাশ। প্রিয় শিক্ষার্থীরা, ফিনান্স সাবজেক্টটা এতদিন ছিল না, কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ফিনান্স বিষয়টা আলাদা ডিসিপ্লিন হিসাবে বা স্বতন্ত্র একটি স্বীকৃতি লাভ করে। কত শতকে? ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে। এর আগে যদি আমরা দেখি যে একসময় কিন্তু অর্থও ছিল না, মানিও ছিল না, তখন ছিল কি? বার্টার ট্রেড সিস্টেম, দ্রব্য বিনিময় প্রথা। অর্থাৎ তোমার মুরগির মাংস খেতে ইচ্ছা করছে, কিন্তু তোমার চাল আছে, আবার আমার মুরগি আছে কিন্তু চাল নেই, তাহলে আমি তোমাকে চাল দেবো, মুরগি নেব, তুমি আমাকে চাল দিবে, মুরগি নেবে। এই যে দ্রব্য বিনিময় প্রথা, একসময় কিন্তু এইভাবে লেনদেন হতো। কিন্তু যখন অর্থ আসলো, মানি আসলো, আমরা যদি বলি কয়েনের কথা, এর আগে ছিল মুদ্রা, রূপার মুদ্রা, তাম্র মুদ্রা, স্বর্ণ মুদ্রা, এরপর তো কাগজি নোট আসছে, কয়েন আসছে ধাতব মুদ্রার পরে। তো মুদ্রা এসে কিন্তু এই অর্থের লেনদেনের জটিলতা কিন্তু দূর করছে। তবে মুদ্রা আসার পর অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর শুরুতে প্রযুক্তিগত উৎপাদন কলাকৌশলের কাজে বিভিন্ন শিল্প বিপ্লব ঘটে এবং তখনই কিন্তু অর্থায়ন এই ধারণাটা এবং ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে এবং ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে অর্থায়ন বিষয়টা আলাদা একটা মর্যাদা লাভ করে। এক্ষেত্রে যার অবদান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে হলো প্রখ্যাত লেখক থমাস এল গ্রিন। তার একটা বিখ্যাত বই আছে কর্পোরেট ফিনান্স, যেটি তিনি 1897 সালে প্রকাশ করে। এই থমাস এল গ্রিন ইনি যে বইটা লিখেছিল কর্পোরেট ফিনান্স, এটার মাধ্যমেই কিন্তু অর্থায়নের ব্যাপক উৎকর্ষ সাধন হয়। তবে একটি দুঃখের বিষয়, আমরা কিন্তু ফাদার অফ অ্যাকাউন্টিং জানি লুকা ডি পেসিওলি,
ফাদার অফ মার্কেটিং জানি, ফিলিপ কটরার বা গ্যারি আর্মস্ট্রংকে বলা হয়, হেনরি ফাউলকে বলা হয় ম্যানেজমেন্টের জনক, কিন্তু ফিনান্সের কিন্তু আলাদাভাবে কাউকে জনক বলা হয় না। তবে ফিনান্সের অনেক ব্যক্তি আছে যাদেরকে জনক হিসাবে বলা যায়, যারা সময়ের সাথে সাথে ফিনান্স বিষয়ে তারা উৎকর্ষ সাধনে একটা ভাইটাল রোল প্লে করেছিল। এর ভিতর অন্যতম হলো প্রখ্যাত লেখক থমাস এল গ্রিন। এখন আমরা দেখব যে ধাপে ধাপে এই যে ফিনান্স বিষয়টা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই ঊনবিংশ শতাব্দীর শুরুর দিক থেকে বর্তমানে একবিংশ শতাব্দীতে এসে এই ফিনান্স সাবজেক্টটা কিভাবে ধাপে ধাপে ক্রম বিকাশ হয়েছে, আজকে ইনশাল্লাহ আমরা এই টপিকটা পড়ার চেষ্টা করব এবং এইটা শেষ করে তোমাদের জন্য একটা কুইজ আছে, কুইজটা আমি দেব ইনশাল্লাহ, তখনই আমি ক্লাসটা শেষ করব। তাহলে শুরু করি। 1890 থেকে 1910, অর্থাৎ আমরা বলতে পারি 1920-এর পূর্ববর্তী দশক। এখানে কি হয়েছিল, এখানে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর ভিতরে একত্রীকরণ প্রক্রিয়া শুরু হয়েছিল। একত্রীকরণ প্রক্রিয়া মানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ছোট ছোট কোম্পানিগুলো বড় এবং লাভজনক কোম্পানির সাথে নিজেদেরকে একীভূত করার চেষ্টা করছিল। এবং এর ভিতরে সবচেয়ে বড় যে দুটো প্রতিষ্ঠান একত্রীকরণ এই কাজটি ত্বরান্বিত করেছিল, তার ভিতরে ইউএস স্টিল আছে, ডিউ পয়েন্ট কোম্পানি আছে এবং জেনারেল ইলেকট্রনিক কোম্পানি। এই তিনটা কোম্পানি তারা এই যে ছোট ছোট কোম্পানিগুলোকে এই একত্রীকরণ করার ক্ষেত্রে সাহায্য করেছিল। এখানে আর্থিক ব্যবস্থাপক যারা ছিল, ফিনান্সিয়াল ম্যানেজার, তাদের দায়িত্ব ছিল যে কোন কোম্পানির সাথে কোন কোম্পানি মার্জ হবে, অর্থাৎ একত্রীকরণ হবে, এটা কিন্তু দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপক যারা ছিল তারা একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল। কারণ লাভজনক কোম্পানির সাথে তুমি যদি নিজের কোম্পানিকে মার্জ না করো, দেন তুমি তো লাভজনক অবস্থায় যাবে না। এবং 360টা একত্রীকরণ কোম্পানি যুক্তরাষ্ট্রের বাজারে কার্যক্রম পরিচালনা করেছিল, 360টা। এর ভিতরে 67% এইটা নিয়ন্ত্রণ করেছিল ইউএস স্টিল কোম্পানি। মোট স্টিল উৎপাদনের 67% তারা নিয়ন্ত্রণ করেছিল। তার মানে আমরা বলতে পারি এই একত্রীকরণ যে কাজটা, এটা ইউএস স্টিল কোম্পানি ত্বরান্বিত বেশি করেছিল। এরপর আমরা যাই 1920-এর দশক, যেখানে শিল্প বিপ্লবের শুরু হয় এবং প্রযুক্তিগত উন্নয়ন সাধন হয় এবং এখানে অনেক নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান আসে, অনেক শিল্প হয়। এই কারণে এই দশককে আমরা শিল্প ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বলে থাকি। তো তখন কোম্পানির পণ্যের বিক্রয় সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গিয়েছিল এবং নতুন নতুন অনেকগুলো কোম্পানি চলে আসছিল। যেমন আমি যদি বলি কেমিক্যাল কোম্পানি, অটোমোবাইল কোম্পানি, স্টিল কোম্পানি, অনেক কোম্পানি এখানে চলে এসেছিল এবং তাদের প্রচার প্রসারের জন্য বিজ্ঞাপন ব্যয়টা অনেক বেশি হয়ে গেছিল। তখন কোম্পানির মুনাফা অনেক বেশি ছিল, তবে একটা সমস্যা তখন ছিল, তখন পণ্যের মূল্য হঠাৎ করে বেড়ে গিয়েছিল এবং আর্থিক ব্যবস্থাপক যারা ছিল তাদের কাজ ছিল কোম্পানির আর্থিক কাঠামোতে এবং তারল্য ব্যবস্থার উপরে বেশি গুরুত্ব প্রদান করা। অর্থাৎ যেহেতু পণ্যের বন্টন প্রণালী বেড়ে গেছে, পণ্যের বিক্রি বেড়ে গেছে, পণ্যের মূল্যের দাম বেড়ে গেছে, প্রচার প্রসার বেড়ে গেছে, তো এই আর্থিক ব্যবস্থাপকের উপরে একটা কাজ ছিল যে আর্থিক কাঠামো, ফিনান্সিয়াল স্ট্রাকচার, অর্থাৎ আর্থিক কাঠামোতে ঋণ মূলধন বেশি থাকবে না শেয়ার মূলধন বেশি থাকবে, এইটা ডিসাইড করা। একই সাথে প্রতিষ্ঠানের তারল্য কতটুকু থাকবে, এই সকল জিনিসগুলো ডিসাইড করার দায়িত্ব ছিল কাদের? ফিনান্সিয়াল ম্যানেজারদের দায়িত্ব ছিল। 1910 থেকে 1920 এটা মার্জ হয়ে গেছে 1920 থেকে 1940 এই দশকে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি স্যাড নিউজ আছে। 1929 সালের 29 অক্টোবর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে বিশাল ধস নেমে গেছিল। ধুম 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 শেষ। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে 1929 সালের 29 অক্টোবর, যেমন কিছুদিন পরেই 29 অক্টোবর আসতেছে, 29 অক্টোবর 1929 সালের, সেটা ছিল তোমার মঙ্গলবার। এই কারণে ইতিহাসে ওই দিনটিকে ব্ল্যাক টুইসডে নামে পরিচিত, এখনো কালো বুধবার নামে পরিচিত। স্টিল নাও সারা পৃথিবীতে যদি তুমি বলো কালো বুধবার কোন দিন, 1929 সালের 29 অক্টোবর। কেন? কারণ ওই দিনে যুক্তরাষ্ট্র মানে ইউএসএতে শেয়ার বাজারের এত দরপতন হয়েছে
যেমন ইউএস স্টিল কোম্পানির নাম আমরা একটু আগে শুনেছিলাম না, ওই কোম্পানির শেয়ারের দাম ছিল $262, সেটা কমতে 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 মাত্র $21 এসে ঠেকেছে। তাহলে অবস্থা বুঝতে পারছো, লাল বাতি জমে গেছে, লাল বাতি জ্বলে গেছে। জেনারেল মোটরস যেটার দাম ছিল 92 পার শেয়ার, সেটা হয়ে গেছে $60। এমনকি প্রায় 9000 ব্যাংক দেউলিয়া হয়ে গেছে এবং সবাই জবের জন্য, দেখো উই নিড এ জব, জবের জন্য ক্রাইসিস, হাহাকার তৈরি হয়। এই সময় আর্থিক ব্যবস্থাপকের অন্যতম দায়িত্ব ছিল যে কিভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এই দেউলিয়া থেকে রক্ষা করা যায়, এটা আর্থিক ব্যবস্থাপকের দায়িত্ব ছিল। এবং দুর্বল আর্থিক কাঠামো চিহ্নিত করা এবং অধিক পরিমাণ ঋণ মূলধন ব্যবহারকে চিহ্নিত করে দেওয়া, এটা তাদের কাজ ছিল। কারণ শেয়ার বাজার কিন্তু ধস নেমেছে, যেহেতু শেয়ার বাজারে ধস নেমেছে, তুমি আর্থিক কাঠামোতে শেয়ার মূলধন আর নিতে পারতেছো না। সো ইউ হ্যাভ টু গো ফর ডেপ্ট ক্যাপিটাল, মানে তোমাকে ঋণ নিতে হবে। এখন দুর্বল আর্থিক কাঠামো চিন্তা করে এই ঋণ মূলধন কোথা থেকে সংগ্রহ করবে, এই দায়িত্ব কাদের ছিল? আর্থিক ব্যবস্থাপক, আর্থিক ব্যবস্থাপকের দায়িত্ব ছিল এটা। এবং এক্ষেত্রে একটা নতুন আইন পাশ হয় 1933 সালে, সেটা হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন। কত সালে? 1933 সালে। এই মহামন্দার ভিতরই 1933 সালে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইনটা পাশ হয়। মরার উপর খরার ঘা আছে, কেন? এই সময় সেই হিটলারের সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে এবং শেষ হয় 1945 সালে। আমরা জানি যেটা শুরু হয়েছিল এই দশকে মহামন্দার ভিতরে, এবং তখন প্রতিরক্ষা ব্যবস্থার দিকে সবাই ইনভেস্ট শুরু করলো। প্রতিরক্ষা ব্যবসা মানে হলো বোমা তৈরি, অ্যাটম বোম, ওয়েপেন, অস্ত্র, এই সমস্ত, মানে সব দেশ নিজেকে প্রোটেক্ট করার জন্য এই সমস্ত ওয়েপেন ইন্ডাস্ট্রি, বোম ইন্ডাস্ট্রি, এই সমস্ত ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করা শুরু করলো। তখন বিশাল বিশাল অ্যামাউন্টের মূলধন প্রয়োজন পড়লো। কিন্তু স্বাভাবিকভাবে বিশ্বযুদ্ধের পর এই সময়টা সবাই হাত খালি ছিল। আর্থিক ব্যবস্থাপকের দায়িত্ব ছিল কিভাবে কোম্পানির চলতি মূলধন সংগ্রহ করা যায়, কোন কোন উৎস থেকে কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটালটা সংগ্রহ করা যাবে, এইটার দায়িত্ব ছিল আর্থিক ব্যবস্থাপকের। আর আর্থিক ব্যবস্থাপক কার কাজ করে? অর্থায়ন নিয়ে কাজ করে। এরপর আসো 50-এর দশক। 50-এর দশকে অর্থায়নের অভ্যন্তরীণ পরিকল্পনার উপরে গুরুত্ব দেওয়া হয়, ইন্টারনাল পরিকল্পনা। এবং এই দশকই অর্থায়নের সনাতন দৃষ্টিভঙ্গির ব্যাপক পরিবর্তন ঘটে। অর্থাৎ এই দশকের আগে আমরা যদি অর্থায়নের কথাটা বলি, সেটা ছিল সনাতন অর্থায়ন, বাট এই দশকই সনাতন সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তন ঘটে। এবং এক্ষেত্রে তহবিল সংগ্রহ করে কোন কোন খাতে সেটা বিনিয়োগ করা যাবে, কোন কোন লাভজনক খাতে, যেটাকে আমরা ক্যাপিটাল বাজেটিং বলি, মূলধন বাজেটিং, এবং মুনাফা কিভাবে সর্বোচ্চকরণ করা যায় এবং কোন কোন খাতে বিনিয়োগ করলে প্রতিষ্ঠানের প্রফিট বেশি হবে, সেটা কিন্তু এই দশকে শুরু হয়। এবং শুধু তাই না, প্রকল্প মূল্যায়নে গাণিতিক বিশ্লেষণ, অর্থাৎ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রজেক্ট ইভালুয়েশন, অর্থাৎ প্রকল্প মূল্যায়নে বিভিন্ন গাণিতিক বিশ্লেষণ এই দশকে শুরু হয়। তার মানে আমরা বলতে পারি এই দশক থেকে কিন্তু অর্থায়নের একটা আধুনিক যাত্রা শুরু হয়েছিল, যদিও এর উৎকর্ষটা পেয়েছে 60-এর দশক। 60-এর দশককে বলা হয় আধুনিক অর্থায়নের দশক। এই দশকে ভ্যালুয়েশন মডেলের আরও উন্নয়ন হয়, যেটা 50 দশকে যে ভ্যালুয়েশন মডেল আমরা দেখেছি, ওই মডেলের প্রকৃত উন্নয়ন কিন্তু এই 60-এর দশকে হয়। ভ্যালুয়েশন মডেলটা এখানে উন্নয়ন হয় এবং এই দশকেই কিন্তু আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। অর্থাৎ আমরা যদি বলি যে মডার্ন ফিনান্সের ইভ্যালুয়েশনটা কিন্তু এই 60-এর দশকে হয়, রাইট। এবং এই দশকে কোম্পানির বিভিন্ন মূল্যায়ন মডেলের সাহায্যে ঝুঁকি এবং আয় বিবেচনা করে কোম্পানির শেয়ারের মূল্য কি হবে, বন্ডের মূল্য কি হবে, অন্তর্নিহিত মূল্য কি হবে, সেটা নির্ণয় করা হয়। এবং এই দশকে কিন্তু চিন্তা করা হয় শেয়ার হোল্ডাররাই প্রকৃত মালিক, এবং ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল নামের একটা মডেলের এই দশকে যাত্রা শুরু হয়। যেই মডেলের ক্ষেত্রে আমরা যদি বলি জেবি উইলিয়াম এবং ম্যারন জে গর্ডন, তারা কিন্তু এই মডেলটা তৈরি করার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে। 1962 সালের যেটা ফাইনাল উৎকর্ষটা লাভ হয়। এবং
আমরা যদি বলি এই 50 দশকের শেষের দিকে অর্থাৎ 1958 এবং 1961 সালের শুরুর দিকে মোডি গিলানি এবং মিলান নামের দুইজন প্রখ্যাত ফিনান্স বিশারদ তারা ডেট পলিসি এবং ঋণ নীতি এবং লভ্যাংশ নীতি নামের প্রবন্ধ প্রকাশ করে। এবং এই দশকের অন্যতম আবিষ্কার আমি যদি বলি 60-এর দশকে, সেটা হলো পোর্টফোলিও থিওরি। আমি যদি বলি 60-এর দশকের অন্যতম আবিষ্কার হলো পোর্টফোলিও থিওরি, এবং এই পোর্টফোলিও থিওরির প্রথম ব্যাখ্যা দান করে হ্যারি মার্কুইস। আবারও বলতেছি, 60-এর দশকের অন্যতম আবিষ্কার হলো, অবদান হলো পোর্টফোলিও থিওরি, মানে বৈচিত্র্যায়ন তত্ত্ব। এবং এই তত্ত্বের ক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য, যাকে বলা হয় ফাউন্ডার, সেটা হলো হ্যারি মার্কুইস। তবে পরবর্তীতে শার্প, লিনার, ফ্যামা এরাও কিন্তু এই তত্ত্বকে আরও একটু শার্পিং করে, অর্থাৎ আরও একটু উন্নয়ন করে। এবং মার্কুইজের এই পোর্টফোলিও তত্ত্বের উপর ভিত্তি করে 1964 সালে উইলিয়াম শার্প মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেল, যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেল আবিষ্কার করে। কি আবিষ্কার করে? উইলিয়াম শার্প। কত সালে? 1964 সালে। তবে এটা কিসের বেসিসে হয়? হ্যারি মার্কুইজের পোর্টফোলিও থিওরির উপরে। এবং এই যে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, মূলধনী সম্পদ মূল্যায়ন মডেল, এই মডেলের কাজ হলো তোমার সম্পত্তির প্রয়োজনীয় আয়ের হারের সাথে সিস্টেমেটিক রিস্কের সম্পর্ক তৈরি করা। সিস্টেমেটিক রিস্কের সাথে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, প্রতিষ্ঠানের প্রয়োজনীয় আয়ের হারের একটা সম্পর্ক তৈরি করে। এবং অর্থায়নকে এই ধরনের বিভিন্ন গাণিতিক তত্ত্বে উৎকর্ষ সাধনের জন্য, গাণিতিক বিশ্লেষণে সমৃদ্ধ করার জন্য 1990 সালে 3 জন প্রথমবারের মতো ফিনান্সের ডিসিপ্লিনে নোবেল পুরস্কার পায়। সেই 3 জনকে হ্যারি মার্কুইজ, মার্টন মিলার এবং উইলিয়াম শার্প। আমি আবারও বলতেছি, অর্থায়নকে বিভিন্ন গাণিতিক তত্ত্ব এবং গাণিতিক বিশ্লেষণে সমৃদ্ধ করার জন্য 1990-এর দশকে 3 জনকে সম্মানিত নোবেল পুরস্কার দেওয়া হয় ফিনান্সের এই ডিসিপ্লিনে: হ্যারি মার্কুইজ, মার্টন মিলার এবং উইলিয়াম শার্প। এখন এই 3টা নাম তোমাদের মনে থাকবে না, এটা সহজের একটা টোটকা, একটা কোড শিখাই দিচ্ছি। সেটা হলো, হ্যারি একদিন কি করলো, শার্প ব্লেড দিয়া দাড়ি কাটতে যায়া সে কি করলো, নিজেকে কেটে দিয়ে কিলার হয়ে গেল। আবারও বলতেছি, হ্যারি নামক একজন ব্যক্তি যে মোষ দাড়ি কাটতে গিয়ে নিজের গাল কেটে ফেললো, সেদিন থেকে তাকে সবাই কিলার হিসাবে জানলো। তাহলে কিলার মানে মিলার, শার্প ব্লেড মানে উইলিয়াম শার্প, আর হ্যারি তো হ্যারি। আরেকটা কথা মনে রাখো, সাউথ আফ্রিকার একজন প্লেয়ার ছিল বোধহয় মিলার, খুব ছক্কা হালাইতো, ডেভিড মিলার। আরে সেই 6, তার মানে ওই ডেভিড মিলারও এই গল্পের ভিতরে যুক্ত করে দাও। শার্প ব্লেড দিয়ে হ্যারি দাড়ি মোষ কাটতে যেয়ে নিজের গাল কেটে ফেলো, সেদিন থেকে সবাই তাকে গাল কাটা কিলার হিসাবে, মানে মিলার হিসাবে জানলো। তাহলে কিলার মানে মিলার, উইলিয়াম শার্প এবং হ্যারি। আমরা চলে যাই পরের দশক, 1970-এর দশকে কিন্তু কম্পিউটার প্রযুক্তি ব্যবহার শুরু হয়। এবং এই দশকের অন্যতম অবদান 2 জন ব্যক্তি রাখে, সেটা হলো ব্ল্যাক অ্যান্ড সোলস। তারা, এই যে 2 জন ব্যক্তি তোমরা দেখতে পাচ্ছ, একজনের নাম হলো ব্ল্যাক, আর একজনের নাম হলো সোলস। এই ব্ল্যাক এবং সোলস, এই 2 জন ফিনান্স বিশারদ, তারা অপশন প্রাইসিং থিওরি আবিষ্কার করেন। এবং 1973 সালে এই যে তারা অপশন প্রাইসিং থিওরি আবিষ্কার করেন, এই মডেলের মাধ্যমে ঝুঁকি ব্যবস্থাপনা অর্থাৎ রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন সাধন করে। এবং পরবর্তীতে রবার্ট সি মার্টন এই অপশনটিকে আরও সম্প্রসারিত করে গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে। এবং তার এই অবদানের কারণে ফিশার ব্ল্যাক এবং রবার্ট সি মার্টন এরা 1997 সালে আবারও নোবেল পুরস্কার পান। তবে বাদ যায় কে? সোলস, কারণ সোলস পরে কাজ করে নাই। ব্ল্যাক এবং সোলস যে অপশন প্রাইসিং তৈরি করে, এটার উপর ভিত্তি করে পরবর্তীতে রবার্ট সি মার্টন আরেকটু উৎকর্ষ সাধন করার কারণে 1997 সালে রবার্ট সি মার্টন এবং ফিশার ব্ল্যাক এই 2 জনকে আবারও নোবেল পুরস্কার দেওয়া হয়। বাদ যায় সোলস, কারণ সোলস আর পরবর্তীতে কাজ করেনি। এরপর এখানে আরও আবিষ্কার আছে। 1976 সালে রস নামের একজন ফিনান্স বিশারদ আরবিট্রেজ প্রাইসিং থিওরি আবিষ্কার করে। এছাড়া 1976 সালে জেনসন এবং ম্যাকক্লিন এজেন্সি থিওরিও
আবিষ্কার করে। এজেন্সির থিওরি মানে হলো শেয়ার হোল্ডার মানে মালিক পক্ষ এবং তাদের প্রতিনিধি অর্থাৎ ম্যানেজারদের ভিতরে বিভিন্ন স্বার্থজনিত দ্বন্দ্ব বা বিভিন্ন বিষয় সম্পর্ক আলোচনা করে থাকে। এগুলো হলো এই দশকের আবিষ্কারের পর চলে যায় 1980-র দশক। 1980-র দশকে কিন্তু প্রযুক্তিগত ব্যাপক উন্নয়ন সাধনা, যেটা শুরু হয়েছিল NYSE মানে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ দিয়ে, কিন্তু এই তোমরা পিকচারে দেখতে পাচ্ছ নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। আমাদের দেশেও স্টক এক্সচেঞ্জ আছে, DSE ঢাকা স্টক এক্সচেঞ্জ, CSE কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং না, কিন্তু CSE মানে চট্টগ্রাম চিটাগাং স্টক এক্সচেঞ্জ। এই DSE এবং CSEর মতোই বিশাল বড় একটি স্টক এক্সচেঞ্জ, সারা বিশ্বের সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে এই প্রযুক্তিগত উন্নয়ন সাধন হয়, আর্থিক বাজারের ব্যাপক প্রচার হয় এবং এখানে বিভিন্ন ধরনের চুক্তি, অর্থাৎ আমরা জানি বৈদেশিক বিনিময় হারের ওঠানামা হচ্ছে। এই ওঠানামার কারণে যাতে বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে শেয়ার হোল্ডাররা যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য বিভিন্ন ফরওয়ার্ড, ফিউচার, সোয়াপ চুক্তি আবিষ্কার হয় এবং কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন নেটওয়ার্কিংয়ের মাধ্যমে শেয়ার বিজনেসটা আরও বেশি প্রস্ফুটিত হয় এবং আরও বেশি আলোড়ন সৃষ্টি করে এবং সমৃদ্ধ হয়। বর্তমান সময়ে আমি যদি বলি 1995 সালের 1 জানুয়ারিতে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন চালু হয়। আমদানি রপ্তানি থেকে সকল বাধা নিষেধ চলে যায়, গ্লোবাল ভিলেজ থিওরি চলে আসে এবং সারা বিশ্বে তোমার এই যে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারিত হয়। বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি বিভিন্ন দেশে তাদের ব্যবসা শুরু করে, অবাধ এবং প্রতিযোগিতামূলক বাণিজ্যিক পরিবেশের সৃষ্টি হয় এবং অর্থায়ন বা ফিনান্সও কী করে মডার্নাইজেশন হয়, ইন্টারনালাইজেশন হয়। আধুনিকতার উৎকর্ষে চলে এসে ফিনান্সটা আন্তর্জাতিকতা লাভ করে এবং বহুজাতিক কোম্পানিগুলো কোন দেশে কোথায় কখন বিজনেস করলে লাভ হবে তারা সেটা জানতে পারে এবং বিশ্বের কোন আর্থিক বাজারের প্রকৃতি কীরকম, কোন শেয়ার মার্কেটে কি অবস্থা, আজকে নিউ ইয়র্কের শেয়ার মার্কেটে কোন শেয়ারের দাম বাড়তেছে কমতেছে, চিটাগাংয়ের কোন শেয়ারের দাম বাড়তেছে কমতেছে, এইটা কিন্তু এই নেটওয়ার্কিং প্রযুক্তির মাধ্যমে আধুনিক এই সিস্টেম, আধুনিক অর্থায়নে আমরা জানতে পারছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মোটামুটি আমাদের ফিনান্সের ইভ্যালুয়েশন বা ফিনান্সের ক্রমবিকাশ। আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। এখান থেকে সিকিউ না আসলেও অবশ্যই MCQ প্রশ্ন আসবে। যেই MCQগুলো বেশি বেশি আসে আমি সেগুলো তোমাদেরকে একটু বলে দেই। কর্পোরেট ফিনান্স থমাস এল গ্রিন 1897 সালে লিখে থাকে। US স্টিল এবং জেনারেল মোটরস, তাদের নামটা মনে রাখবা। এবং 1929 সালের 29 অক্টোবর কালো বুধবার যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে দরপতন ঘটে, এই কারণে ইতিহাসে তাকে কালো বুধবার বলে। এরপর 1960 সালে যেই আবিষ্কারগুলো হয়েছে মনে রাখবা এবং 1960 সালে অন্যতম অবদান পোর্টফোলিও থিওরি এবং ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল হেলি মার্কুইজ যে আবিষ্কার করে, এইটার উপর ভিত্তি করে 90 সালে 3 জন নোবেল পায়। শার্প বেলেট দিয়ে কে কাটছে যেন গাল, দাড়িমোজ কাটতে যায় গাল কেটে ফেলেছে, কে কেটেছিল? শার্প বেলেট দিয়ে হ্যারি, নাম হয়েছে কিলার মিলার। তো উইলিয়াম শার্প, মার্টন মিলার এবং হ্যারি মার্কুইজ 3 জন নোবেল পায়। পরবর্তীতে আমরা দেখেছি 1997 সালে রবার্ট সি মার্টন এবং ব্ল্যাক কি পেয়েছিল যেন ফিশার ব্ল্যাক, সে আবার নোবেল পায় তাদের এই যে অপশন প্রাইসিং থিওরিকে আরও সমৃদ্ধশালী করার জন্য। এবং 1995 সালে 1 জানুয়ারিতে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা তৈরি হয়। এগুলো তোমরা ভালো করে মনে রাখবা, এখান থেকে কিন্তু প্রায়শই MCQ পরীক্ষা আসে। এখন একটা কোশ্চেন নিয়ে আসছি MCQ, তোমরা সঠিক উত্তরটা দাও। অর্থায়ন মানে কি? অর্থ সংগ্রহ, অর্থ বিনিয়োগ, অর্থ নিয়ন্ত্রণ, নাকি সবগুলো? দ্রুত উত্তর দাও, আমি ক্লাস শেষ করব। দেখি তো কারা কারা উত্তর দিচ্ছে। দ্রুত উত্তর দাও, উত্তরটা কোনটা হবে? দ্রুত উত্তর দাও। হ্যাঁ, অনেকে উত্তর দিয়েছে সঠিক, অনেকেরটা সঠিক হয়েছে। এবার একটা খুব সহজ প্রশ্ন, এটার উত্তর হবে সংগ্রহ। এটার উত্তর হবে অর্থ সংগ্রহ হবে, অর্থ বিনিয়োগ হবে, অর্থ নিয়ন্ত্রণ হবে। অর্থাৎ অর্থায়ন বলতে সব কিছু বোঝায়। কালেকশন অফ মানি, দ্যাট মিনস রেজিং ফান্ড, ইনভেস্টমেন্ট অফ মানি অ্যান্ড মানিটারি কন্ট্রোলিং প্রসেস, অল দ্য অ্যাক্টিভিটিস ইন এ নাটসেল ইজ কল্ড ফিনান্স। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে যারা আজকের ক্লাসে আমাদের সাথে ছিলা,
আমি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর উপরে দেখো দুইটা লিঙ্ক চলে আসছে, একটা হলো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, তানজিরুল হোসেন রাব্বি লিখে ইউটিউবে সার্চ দিলি আমার চ্যানেল চলে আসবে। ওখানে ফিনান্স এবং অ্যাকাউন্টিং এর অসাম কিছু ক্লাস এসএসসি এবং এসএসসি লেভেলের জন্য তোমাদের জন্য আমি রেখে দিয়েছি। দেখবা, নিজেদেরকে সমৃদ্ধ করবে। আজকের ক্লাস মিস করলে আমাদের পেজে পাবা, অথবা 4-5 ঘন্টা পর ওই চ্যানেলেও পাবে। ফিনান্সের আরও ক্লাস অন্য অধ্যায়ের তোমরা ইনশাল্লাহ ওখানে পাবে। হিট দ্য সাবস্ক্রাইব বাটন, click the notification bell, then you will be able to get new classes from হুসাইন স্যার। এবং আমার একটা পেজ আছে ফেসবুকে, তানজিরুল হুসাইন রাব্বি বাংলা লিখে সার্চ দিলে আমার পেজ চলে আসবে। পেজটা পেয়ে যাবে, পেজটা লাইক দিয়ে রাখো, দেন ইউ উইল বি এবল টু গেট নিউ পোস্ট ফ্রম হুসাইন স্যার। ক্লাসের লিঙ্ক তো পাবি, এছাড়াও বিভিন্ন শিক্ষামূলক এবং মোটিভেশনাল বিভিন্ন ভিডিও পাবে। তাছাড়া আমার বিভিন্ন পোস্ট নিজের লেখা ওখানে লিখে দেবো। আজকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটা কথা বলে যাই, মনে রাখবে পরিশ্রম কখনোই পরিশ্রমীকে বিনা পারিশ্রমিকে বিদায় দেয় না। তুমি সফল হলে তোমার পরিশ্রম হবে, আদারওয়াইজ তোমার পরিশ্রম পণ্ডশ্রম হয়ে যাবে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।